হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। যদিও আজকে দুই মেয়েরই স্কুল অফ, ওদের এক্সাম চলছে, যে কারণে দুই একদিন গ্যাপ দিয়ে এক্সাম চলছে। তো ঘুম থেকে উঠতে একটু লেট করেছে, তো বাসায় তেমন কোনো কাজ নেই বা তাড়া নেই, যে কারণে আমি একটু কাজগুলো ধীরে সুস্থেই করছি। সকালবেলার যে ছুটাছুটিটা হয় সেটা আসলে দুই মেয়ের স্কুলের কারণেই, ওদের মর্নিং শিফট হওয়ার কারণে সকালবেলাটা আমার অনেক ছুটাছুটি করতে হয়। যতই আমি রাতের বেলা কাজ কিছু গুছিয়ে রাখি না কেন, তারপরেও দেখা যায় যে ওদের রেডি করা নিয়ে, ওদের খাওয়া নিয়ে, এগুলো নিয়ে তো একটা তাড়া থাকেই। তো যে কারণেই ওদের স্কুল না থাকলে সকাল থেকে আর ওই কাজের তাড়া থাকে না। আর আমরা বাসায় তো যেহেতু মানুষও খুব কম, আমরা তিনজনই বেশিরভাগ সময় থাকি। আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময় বাইরে থাকে, এটা যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই জানেন। বাসার বাকি বেডরুম, লিভিং রুম, এই জায়গাগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন কিচেনে চলে এসেছি, নাস্তা বানাবো। তো তার আগে ক্যাবিনেটের উপরে এই টুকিটাকি জিনিসপত্র রেখেছি, তো এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি, কারণ এগুলো না সরালে আমি এখানে কোনো কিছুই করতে পারবো না। আমার তো কাউন্টার টপ নেই, যে কারণে আমার এই ক্যাবিনেটের উপরেই কাজ করতে হয়। তবে ছোট কিচেনের সবসময় যে শুধু অসুবিধাই আছে তা না, সুবিধাও কিন্তু আছে। ছোট কিচেন যদি আপনি গুছিয়ে রাখতে পারেন ঠিকঠাক মতো, তাহলে দেখবেন কাজ করতে সহজ হয়, আপনাকে ছুটাছুটি কম করতে হবে। যেমন আমি রান্নার সময় হাতের ডান পাশে এবং বাম পাশে হাত বাড়ালেই সব কিছু নিতে পারি। তো বড় কিচেনের ক্ষেত্রেও এরকম যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। বড় কিচেনের দেখা যায় যে এক পাশ থেকে আরেক পাশ নিতে গেলে একটু ছুটাছুটি করতে হয়। তো সব কিচেনেরই কিন্তু সুবিধা অসুবিধা আছে, শুধু কিচেন কেন, প্রতিটা জিনিসেরই সুবিধা অসুবিধা আছে। আমরা আমাদের নিজেদের মতো করে সব কিছু গুছিয়ে মানিয়ে নিতে পারি, তাহলেই সব কিছু সহজ হয়। আর এই যে দেখেন, আজকে কিন্তু বৃষ্টি, সারা দিন বৃষ্টি, এরকম অনেক বেশি বৃষ্টি না হলেও সারাদিন এভাবেই চলছে ননস্টপ। তো এখন আমি নাস্তায় কিছু আম কেটে নিয়েছি, আর আমাদের তিনজনের আবার নাস্তা হবে দুরকম। মেয়েরা খাবে পরোটা, তো ওদেরকে পরোটা ভেজে দিয়েছি অলরেডি, ওরা কিন্তু নাস্তা করছে। আর আমি এই যে এখানে চিড়া, দুধ আর আম দিয়ে খাবো। ভাবলাম আজকে একটু অন্যরকম খাবার খাই। যদিও দুধটা খেলে এখনও আমার একটু একটু সমস্যা হয়, তো তারপরও খাওয়ার চেষ্টা করি। যদি একদমই খাওয়া বাদ দিয়ে রাখি তাহলে দেখা যাবে এই প্রবলেমটা আর সলভ হবে না, এভাবেই থেকে যাবে। সরাসরি দুধটা খেলে যতটা প্রবলেম হয়, টক দই খেলে কিন্তু আবার ততটা প্রবলেম হয় না। টক দই খেলেও প্রবলেম হয়, একদম যে হয় না তা না। তো বাসায় আজকে টক দই নেই, যে কারণে দুধ আর চিড়াই খাচ্ছি, আর সঙ্গে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। বাবুদেরকেও অবশ্য দিয়েছি ডিম সিদ্ধ। ছোট বাবু এখন একটু একটু করে সিদ্ধ ডিমটা খায়, কুসুমটা পুরোটা খায় না, হয়তো অর্ধেকটা খায়, কিন্তু ডিমের সাদা অংশটা এখন খাওয়া শিখে গেছে। ওকে নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি এই ডিম খাওয়া, দুধ খাওয়া নিয়ে। তো এটা আমার নাস্তাটা রেডি, এখন আমি নিয়ে একটা রুমে বসবো একটু। আমার আসলে বদ্ধ জায়গায় ভালো লাগে না, একটু খোলামেলা পরিবেশ, খোলামেলা জায়গা হলে আমার বেশি পছন্দ। তো এই রুমটায় আসলে বেশ বাতাস এবং আলোও তীব্র, যদিও পুরো বাসায় আলোর সমস্যা নেই, তবে বাতাস এই রুমটাই বেশি। তো ওখানেই বসে নাস্তা করলাম। তো আজকে দুপুরে রান্নার তেমন বেশি ঝামেলা নেই, যে কারণেই ভাবলাম যে আমার এই সামান্য কেনাকাটাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি বাসায় পরার জন্য দুটো ড্রেস নিয়েছি। তো এবার সিদ্ধান্ত নিয়েছি ড্রেসগুলো আমি বাসায়ই বানাবো,
দীর্ঘদিন মেশিনে বসি নাই, সেলাই মেশিনটা আমার 3 বছর এক টানা একদম অকেজোর মতো পড়েছিল। তো ভাবছি যে মেশিনটা ঠিক করে ফেলবো। এখানে উত্তরায় আমি যে এলাকায় আছি সেখানে একটা টেলার্সেও ভালোভাবে ড্রেস বানাতে পারছি না। যাকেই দিচ্ছি সেই দেখা যাচ্ছে যে পারফেক্টভাবে যে করে দিবে সেটা পারছে না। তবে মিরপুর এবং ধানমন্ডিতে ছিলাম, ওখানে খুব সুন্দর ড্রেসগুলো বানাতে পেরেছি, খুব সুন্দর করে ওরা বানিয়ে দিত। তো এখানে এসে কয়েকটা টেইলার চেঞ্জ করেছি কিন্তু কোনো লাভ হয় নাই। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে কষ্ট করে নিজের ড্রেসগুলো অন্তত বানাবো, তো মেশিনটা ঠিক করে ফেলবো। দীর্ঘদিন পড়ে থাকার কারণে দেখা যায় অনেক ছোটোখাটো সমস্যা হয়েছে, তো ওগুলো ঠিক করে ফেলবো। দীর্ঘদিন অসুস্থতার কারণে দেখা যায় আর এই কাজগুলো করতে খুব বেশি ঝামেলা মনে হতো, যে কারণেই করতাম না। তো না করতে করতে না আরও বেশি মনে হয় অলসতা ঘিরে ধরেছে। যাই হোক, সিদ্ধান্ত এবার চেঞ্জ করেছি। তো এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। মেয়েদেরকে বললাম যে আজকে কি খাবে তোমরা, তো ওরা খিচুড়ি খাবে, বৃষ্টির দিন মানেই খিচুড়ি। তো যাই হোক, খিচুড়ি বানাচ্ছি মসুর ডাল দিয়ে, আর সেই সঙ্গে আজকে মগজ ভুনা আর আমার মেয়েদের পছন্দের আলু ভাজি। আমার হাজব্যান্ড বাসায় না থাকলে দেখা যায় মেয়েরা যেটা খেতে চায় সেটাই বানাই, সেটাই খাই। তখন আর আলাদা করে আমার পছন্দ বা কি এগুলো আর করতে চাই না। তো উনি যেদিন বাসায় থাকে সেদিন ওনার পছন্দেরও 2-1টা আইটেম করি, আবার সঙ্গে মেয়েদের পছন্দেরও 2-1টা আইটেম করি। তো দেখা যাচ্ছে কি ইদানিং দুই মেয়ের পছন্দ একটু দুরকম হয়ে গেছে। ছোট মেয়ের খাবারের টাইপ একদম ওর বাবার মতো, আর বড় মেয়ের খাবারের টাইপ হয়েছে আমার মতো। তো যাই হোক, মোটামুটি হয়ে যায়। ওদের দুজনের পছন্দের খাবার বানালেই দেখা যায় আমাদেরও প্রায় হয়েই যায়, আর আলাদা করে তেমন কিছু করতে হয় না। আমি কিন্তু বেশিরভাগ সময় খিচুড়িটা হাতে মাখিয়ে করি, আর এভাবে গরম পানি দেই, তাহলেই কিন্তু খিচুড়ি ঝরঝরে টাইপ হয়। তো আজকে হাতে না মাখিয়ে চালটাকে কষিয়ে নিয়ে রান্না করছি। আর এই যে মগজ ভুনা, গত ভিডিওতে দেখিয়েছিলাম যে 4টা মগজ নিয়ে এসেছিল, তো 4টা থেকে 2টো সেদিনই রান্না করেছিলাম, আর 2টো ছিল, সেই 2টো আজকে ভুনা করলাম। মগজ আসলে বেশি দিন ফ্রিজে না রেখে খাওয়াটাই ভালো, সেই জন্য যত দ্রুত পারি ওটা রান্না করে ফেলি। আর এই যে এই প্যানি আমি আলু ভাজির জন্য আলুগুলো দিয়ে দিলাম। আমাদের উত্তরাঞ্চলে এই ধরনের আলু ভাজিটা বেশি পছন্দ, তবে অনেক এলাকায় এভাবে আলু ভাজি করে, বাট সেটা একদম ডুবো তেলের মধ্যে আলুটা ছেড়ে দিয়ে হয়তো ভেজে নেয়। কিন্তু আমাদের উত্তরবঙ্গে আলুটাকে এভাবে সব রকম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর সেটাকে তেলে ভাজে। আমি সাধারণত খিচুড়িটা হাতে মাখিয়ে করি, তার কারণ হলো যাদের অ্যাসিডিটি বেশি আছে তাদের জন্য হাতে মাখা খিচুড়িটাই বেশি ভালো। কারণ চালটা যখনই ডালটা ভাজা হয় তখন কিন্তু সেটা পোলাও টাইপ হয়ে যায়। তো ধরেন সাদা ভাত খাওয়া আর পোলাও খাওয়ার মধ্যে যেরকম তফাৎ, সেরকম কিন্তু হাতে মাখা খিচুড়ি আর কষানো খিচুড়ির মধ্যেও তফাৎ আছে। তো আমি যেহেতু আমার অ্যাসিডিটি অনেক বেশি ছিল, যে কারণেই আমি হাতে মাখানো খিচুড়িটাই বেশি করি। তো এই তো আমার দুপুরের রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু গোসল করব, তারপর এসে বাবুদেরকে খাওয়াবো, আমিও খাবো। তো প্রচণ্ড পানি পিপাসা লেগেছে, তো ঠান্ডা পানি খাচ্ছি। আমার তো প্রবলেম আছে, যদিও ঠান্ডা পানি খাওয়া যায় না, আর প্রচণ্ড গরমে আমার তো এমনি গা ঘেমে কঠিন অবস্থা হয়ে গেছে। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন। আর আমি কিন্তু লম্বা শ্বাস নিয়ে কথা বলতে পারি না। আমার ভয়েস দেওয়ার সময় খেয়াল করবে, ভয়েস শুনলে বুঝতে পারবেন যে আমি একটু পর পর কিন্তু শ্বাস নিই, যে শব্দটা আমার ভয়েসে পাওয়া যায়। এই যে 10-12 মিনিটের ভিডিওতে যে আমি ভয়েস দিই, এই ভয়েস দেওয়াটা আমার কাছে খুবই কষ্টকর
হয়তো দেখা যায় 5-6 মিনিট পর্যন্ত আমি নর্মালভাবে ভয়েস দিতে পারি, তারপর শুরু হয়ে যায় আমার সমস্যা। দেখা যায় যে বাকি 5-6 মিনিট যে আমি ভয়েস দিব, এই সময়টা আমার দেখা যায় অনেক সময় নষ্ট হয়। আমাকে গ্যাপ দিয়ে কিছুক্ষণ হয়তো রেস্ট নিতে হয়, আবারও আমি ভয়েস দিই, কারণ একটা না আমি এত কথা বলতে পারি না। আমার যদি ভয়েস দেয়া না লাগতো তাহলে আমি রেগুলারই হয়তো একটা করে ভিডিও আপলোড দিতে পারতাম। এই ভয়েস দেওয়ার কষ্টের কারণেই আমার ভিডিও আপলোড দিতে লেট হয়। তো আমি এই যে গোসল করে এসে বাবুদেরকে খাবার খাওয়াবো, তো ওই জন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওদেরকে বেশিরভাগ সময় আমি খাইয়েই দিই, এর আগেও বলেছি। ওদেরকে নিজে হাতে খেতে দিলে দেখা যায় ঠিকমতো খায় না, আমাকে বকাঝকা করতে হয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলের দিকে আমি একটু এই যে মেশিনটা নিয়ে বসেছি। যদিও মেশিনটা মোটামুটি ক্লিন করে রেখেছি, তো এখন ভিতরের অংশগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখন একটু তেল দিয়ে রেখে দিব। এই সেলাই মেশিনটা কিনেছিলাম 2013-তে মনে হয়, এখন তো প্রায় 12 বছর। তো এই মাঝখানের 3 বছর ফেলে রেখে মেশিনটার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, না হলে একদম নতুনের মতো ছিল। তো আমি ভাবছিলাম একটু সেলাইটা ট্রাই করে দেখি যে ঠিকঠাক মতো হচ্ছে কি না। কারণ এর আগে একবার সেলাই করতে বসেছিলাম, তো দেখি তখন সেলাই ঠিকভাবে উঠছিল না, বেশ প্রবলেম হচ্ছিল, যে কারণে আর করা হয় নাই। তো আজকে আবারও ভাবলাম যে এটা এখন থেকে কম বেশি যাই হোক কন্টিনিউ করব সেলাইয়ের কাজ, কারণ বাসার ছোটোখাটো টুকিটাকি অনেক কাজ থাকে, যেগুলো অন্তত করলে আমার মেশিনটাও ভালো থাকবে। সেলাই মেশিনটা কাঠের যে ফ্রেমটার উপর বসানো আছে, এই ফ্রেমটাতেও ঘুণ ধরে গেছে, কয়েক জায়গায় একদম ফুটো করে ভিতরে অনেক ভিতর পর্যন্ত দেখা যায় নষ্ট করে ফেলেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।